হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার প্রলয় উল্লাস কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। আজকের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতার সারাংশ আলোচনা করো। মাধ্যমিকে এইভাবে প্রশ্নটা আসে না, কিন্তু এই কবিতাটা তো খুব ইম্পর্টেন্ট। এই কবিতার বড় প্রশ্ন লিখতে গেলে কিন্তু এই সারাংশ বুঝতে পারা মানে অবশ্যম্ভাবী, মানে তোমাদের সারাংশ বুঝতেই হবে। যদি সারাংশ না বুঝতে পারো, কোনো কবিতা বলো, গল্প বলো, কিছুরই বড় প্রশ্নের উত্তর তোমরা নিজের চেষ্টায় লিখতে পারবে না। তাই সহায়িকাকে যদি মুখস্থ করা বন্ধ করতে হয় তাহলে অবশ্যই কবিতা, গল্প, এই বিষয়গুলোর মেন যে ক্রাক্স বা জেস্ট বা যাকে বলে সারাংশ বা বিষয়বস্তু, এগুলো বুঝতে হবে। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি আলোচনাটা খুব মন দিয়ে শুনবে। আশা করব তোমরা বুঝতে পারবে। প্রলয় উল্লাস এমন সময় লেখা যে সময়টায় ভারতবর্ষ একটা বিরাট বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছিল। প্রথমত, ভারতবর্ষ বহু দিন ধরে তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। ভারত মা কাঁদছে। ভারত মা এখানে ভারতের জনসাধারণকে বলা হচ্ছে। ভারতের সাধারণ জনগণ এখানে সকলেই ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত। ব্রিটিশ কি করছে, আমাদের দেশে ব্যবসা করতে এসে সে সুন্দরভাবে এখানে স্বাধীনতা কেড়ে নিয়ে শাসন করতে বসে গেছে এবং তার যে নিজের চাহিদা সেইগুলো ফুলফিল করার জন্য ভারতবর্ষকে জাস্ট একটা ঘুঁটি হিসাবে ব্যবহার করছে। দিনের পর দিন অকথ্য অত্যাচার, আমাদের প্রচুর পরিমাণ সম্পদ এখান থেকে ড্রেন হয়ে যাওয়া, অসংখ্য রকমভাবে আমাদেরকে ইনসাল্ট করা, হিউমিলেট করা, এই সব কিছুর মধ্যে কিন্তু কবি এই প্রলয় উল্লাস কবিতা সৃষ্টি করেছেন। তো প্রথমেই ধ্বংসের মধ্যে দিয়ে তিনি কি করছেন, সৃষ্টিকে আহ্বান করছেন। কবিতার শুরুতেই কবি পরাধীন ভারতবর্ষের তরুণ প্রজন্মকে জয়ধ্বনি করার আহ্বান দিয়েছেন। কবির মতে জরাজীর্ণ এবং মৃতপ্রায় সমাজকে ধ্বংস করতে প্রলয় আসছে। তার মানে প্রলয়ও একটা ভালো কিছুর ইঙ্গিত দেয়। আমরা হয়তো ঝড় উঠলে ভয় পাই, ভাবি এই তো সব তছনছ হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, কিন্তু যখন তছনছ হয়ে যায় যে ক্ষতিটা হয় সেটা তো নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু সেই ক্ষতির পরে কিন্তু আবার নতুন করে মানুষ সৃষ্টি করে। মানুষের এই চেষ্টা কিন্তু সেই সৃষ্টির আদিম সময় থেকেই চলে আসছে। তাহলে প্রলয় বা এই যে বন্যা, এগুলো হয়ই কিন্তু নতুন রিস্টার্ট আনার জন্য। তাই কবিও বলছেন, এই যে আমাদের এখন যে শোচনীয় অবস্থা, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বিদেশি কিছু মানুষ আমাদের ওপর যা নয় তাই টর্চার করছে, এগুলো যেন একটা প্রলয়ের সমতুল। এই প্রলয়ের মাধ্যমেই যেন ঘুমিয়ে থাকা মৃতপ্রায় সমাজ আবার জেগে উঠবে। এই প্রলয় আসলে মহাকালের রূপধারী বিপ্লবী সমাজ, যারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন দিনের সূচনা করবে। কবিতায় বিশ্বাস করছেন যে মহাকালের এই ধ্বংসলীলা আসলে সুন্দরের আগমনের পূর্ব প্রস্তুতি। এবার তিনি কি করেছেন, এই কবিতাকে অনেকগুলো ভাবে লিখেছেন, অনেকগুলো ভাগে ভাগ করে লিখেছেন। আমরাও সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। এর পরের অংশটা হচ্ছে রুদ্ররূপী শিবের কল্পনা। শিব হিন্দু শাস্ত্র মতে এমন একজন দেবতা যিনি তাণ্ডব করেন। এই তাণ্ডব কি না, ধ্বংস করে দেয় সব কিছু। তাহলে ধ্বংসের মধ্যেও যে সৌন্দর্য রয়েছে, মানে একটা কিছু ধ্বংস হয় কেন না, নতুন কিছু শুরু হবে বলে, সেই বিষয়টাই কবি এখানে তুলে ধরেছেন। ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের মহাদেবের রুদ্ররূপের সঙ্গে তুলনা করেছেন। মহাদেবের রুদ্ররূপ মানে যখন মহাদেব অসম্ভব রেগে উঠেছিলেন, তিনি কিন্তু আর দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তিনি কি করেছিলেন, তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন। এখানে যেন বিপ্লবীরা মায়ের আগল ভাঙার জন্য সবাই মিলে তাণ্ডব করছে। কোথাও হয়তো ব্রিটিশদের মারা হচ্ছে, কোথাও হয়তো আন্দোলন হচ্ছে, কোথাও হয়তো বিশ্বভারতী, কোথাও হয়তো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোর মধ্যে ব্যাপক আকারে জনরোষ তৈরি হচ্ছে। এগুলো সবই কিন্তু
ভগবান শিবের যেরকম রুদ্র রূপ তার সাথে তুলনা করেছেন কবি। মহাদেব প্রলয় নাচন নেচে যেমন অশুভ শক্তিকে বিনাশ করেন, তেমনই বিপ্লবীরা তাদের মরণজয়ী শক্তির মাধ্যমে অত্যাচারী ইংরেজ শাসনের ভিত নাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই যখন এই এত বড় দেশে শাসন করতে তারা এসেছিল, তারা ভেবেছিল এরা বোকা, এরা বুঝবেই না আমরা এদের সঙ্গে ঠিক কী করব। কিন্তু আস্তে আস্তে যখন তারা দেখলো যে মানুষ বুঝতে পারছে এবং ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে এককাট্টা হচ্ছে, তখন কিন্তু ব্রিটিশ ভয় পেয়েছে। তো সেই আতঙ্কের আড়ালেই যেন লুকিয়ে আছে তাই মুক্তির আস্বাদ। বাকি অংশ তো আলোচনা অবশ্যই করব, তবে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 10-এ পড়ছো, পড়াশোনার চাপ বাড়ছে। দেখো, মাধ্যমিকের প্রিপারেশন কিন্তু একদম বছরের শুরু থেকেই নিতে হবে। তার জন্য তোমাদেরকে বলছি মন দিয়ে পড়তে হবে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে ম্যাম প্রচুর মোটা মোটা সহায়িকা, কি পড়বো কি বাদ দেবো বুঝতে পারছি না, এত মুখস্থ করতে পারছি না। ঠিক আছে, চলো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম সংক্ষিপ্ত আকারে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। মাত্র 30 পাতায় মাধ্যমিকের গোটা সিলেবাস। ঠিক শুনছো, একদম সঠিক শুনছো, যে মাত্র 30 পাতায় মাধ্যমিকের গোটা সিলেবাস পাওয়া যাচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ওপর। প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তো যদি একবার ভালোভাবে পড়ে ফেলতে পারো, পরীক্ষায় দেখবে প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তবে বাবা পড়তে কিন্তু হবেই, ফাঁকি মারলে চলবে না। তাই আজই কিনতে দেখো একটা নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই মাধ্যমিক টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে যে ইবুকগুলো কিনতে চাও সেই সাবজেক্টগুলোর নাম লিখে দাও। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা পুরো সেটটা মানে 4টে সাবজেক্টই কিনবে, সেক্ষেত্রে সেটাও আমাদের মেনশন করো। তাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে আমাদের সাথে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল করতে পারো। ফিরে এলাম আবার আগের আলোচনায়। এরপরের পার্টে কবি বলছেন সুন্দরের অভিষেক। অভিষেক মানে কি? নতুন কিছুকে আগমন করে তাকে সেই পদে নিয়োগ করা। তাহলে নজরুল দেখিয়েছেন যে ধ্বংস মানেই কিন্তু শেষ নয়। ধ্বংস দেখে ভয় কেন তোর, এই পংক্তির মাধ্যমে তিনি দেশবাসীকে অভয় দিচ্ছেন, সাহস দিচ্ছেন যে কালবৈশাখীর ঝড় যেমন ধুলো বর্জ্য উড়িয়ে নিয়ে গিয়ে আকাশকে পরিষ্কার করে দেয়, মেঘ মুক্ত আকাশ হয়ে যায়, তেমনি প্রলয়ঙ্কর বিপ্লব পরাধীনতার গ্লানি আমাদের ধুয়ে মুছে সাফ করে দেবে এবং তৈরি হবে কি নতুন স্বাধীন সমাজ। কবি বলেছেন ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। অর্থাৎ প্রলয়রূপী এই বিপ্লবের লক্ষ্যই হলো ধ্বংসের শেষে নতুন সৃষ্টিকে স্বাগত জানানো। এই যে প্যারাগুলো আমি করে করে বোঝাচ্ছি, বারবার বলছি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, বড় প্রশ্নই আসবে। কবিতাটা ভালো করে পড়ো আর যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বুঝে নাও, দেখবে কোনো প্রশ্ন আর মুখস্থ করতে হচ্ছে না। চিরস্থায়ী বিদ্রোহ, কবিতাটিতে বারবার তোরা সব জয়ধ্বনি কর, এই কথাটা কিন্তু কবিতার শুরু থেকেই শেষ অবধি অনেকবার রয়েছে। কেন? এটা একটা বাক্য নয়, এটা যেন একটা হুঙ্কার, মানে জয়ধ্বনি কর মানে তোরা একদম লাফিয়ে নেমে পড়, তোদের কোনো কিছুর ভয় নেই, সব কিছুতে তোরা বিজয় উল্লাসের জন্য তৈরি হ। কবিতায় পরাধীন জাতিকে ভীরুতা ত্যাগ করে বিপ্লবের পথে সামিল হওয়ার ডাক দিচ্ছেন। অন্ধকার কারাবাসের অবসান ঘটিয়ে তরুণ তেজস্বীরা যে স্বাধীনতার আলোক বর্তিকা নিয়ে আসবে, সেই বিশ্বাস কবির লেখনীতে প্রবলভাবে ধরা দিয়েছে। আর শেষে আমরা এটা বলতে পারি, প্রলয় উল্লাস কবিতাটা এক ধারে ধ্বংস আর সৃষ্টির বন্দনা। কবি যেন প্রলয়কে ভয় না পেয়ে তাকে বরণ করে নেওয়ার সাহসের কথা বলছেন, কারণ এই প্রলয়ের মাধ্যমেই পরাধীন ভারতবর্ষের বুকে চির সুন্দরের প্রতিষ্ঠা হবে। আজকের আলোচনা তো এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। প্রলয় উল্লাস কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও অনেক পর্বের লিঙ্ক। যদি সেগুলো না শুনে থাকো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও আর সেই লিঙ্কে ক্লিক করে শুনে ফেলতে পারো সেই পর্বগুলো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো আর wbporashona.com শুনতে থাকো।